আসুন আসুন বঙ্কিমবাবু, আপনার জন্যই অপেক্ষা করছি অধীর আগ্রহে। আরে চন্দ্রনাথ বাবু যে, তা কি ব্যাপার মশাই? হ্যাঁ, আপনার যে এখন আর পাত্তাই পাওয়া যায় না। মাঝে বেশ কয়েকদিন আপনি আড্ডার আসরে আসেননি। তা কিছু কি হয়েছিল? কয়েকটা দিনের জন্য গ্রামের বাড়িতে ছুটি কাটাতে গিয়েছিলাম, তাই জন্যই আপনাদের সাথে দেখা সাক্ষাৎ একেবারে হয়নি। ও আচ্ছা আচ্ছা, তা তো ভালো। মাঝে মধ্যে একটু আধটু বাইরে কোথাও থেকে ঘুরে এলে মন এবং শরীর দুটোরই স্বাস্থ্য বেশ ভালো থাকে। কই রে আনন্দ, দে আমাদের দুজনের জন্য 2 ভাঁড় চার সাথে দুটো গোল ফ্লেক দিয়ে দেখিনি। আনন্দের চায়ের দোকানে বিকেল 4টের পর থেকে মানুষজনের ভিড়ভাট্টা শুরু হয়। সাথে বেশ কিছু মানুষও নিয়মিতভাবে আড্ডার আসরে অংশগ্রহণ করে। পোদ্দারপাড়ার চন্দ্রনাথ বাবু কিংবা মুখার্জিদের বঙ্কিমবাবু তাদের মধ্যে অন্যতম। এছাড়াও সমবয়স্ক ভুবন ঘোষাল, সুখলাল মাহাতো, রামধর ঘোষ প্রমুখ ব্যক্তিরাও সেখানে উপস্থিত থাকে। তাদের প্রত্যেকের বয়স আনুমানিক প্রায় 60-এর ঊর্ধ্বে। বঙ্কিমবাবুর কথা শোনা মাত্র দোকানদার আনন্দ চায়ের কেটলিটা উনানের ওপর বসিয়ে দিল। তারপর সামান্য বাতাস করতেই দপ করে আগুন জ্বলে উঠল। কেটলির মধ্যে থাকা দুধ চা টকবক করে ফুটতে লাগলো। আনন্দ সিগারেটের প্যাকেট থেকে দুটো সিগারেট বাড়িয়ে দিল তাদের দিকে। ঠোঁটের ফাঁকে সিগারেট গুজে দেশলাই কাঠি দিয়ে আগুন ধরিয়ে লম্বা লম্বা টান দিতে লাগলেন চন্দ্রনাথ এবং বঙ্কিমবাবু। বাইরে যে হারে মেঘ করেছে, তাতে কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি নামলো বলে দেখছি একেবারে আকাশ কালো করে এসেছে। উফ, এই কয়েকদিন ধরে যা ব্যবসা গরম পড়েছিল মশাই, তার থেকে অবশেষে রেহাইটা পাওয়া গেল। হ্যাঁ, একেবারেই যথার্থ বলেছেন চন্দ্রনাথ বাবু। সত্যি আর যেন পারা যাচ্ছিল না কিছুতে। বৃদ্ধ বঙ্কিমবাবুর মুখের কথা শেষ হতে না হতেই কড়কড় শব্দে কাছে পিঠে কোথাও বাজ পড়ল, আর সাথে সাথেই অন্ধকারে ডুবে গেল গোটা তল্লাট। আনন্দের চায়ের দোকানে যে 100 পাওয়ারের হলদেটে বৈদ্যুতিক বাতিটা জ্বলছিল তা নিভে গেল লোডশেডিংয়ের কারণে। শো শো শব্দে তুমুল বেগে প্রবাহিত হওয়া বাতাসের দাপটে লণ্ডভণ্ড হয়ে যেতে লাগলো সমস্ত প্রকৃতি সহ বিশ্ব চরাচর। কালো পিচ রাস্তার 2 ধারে দাঁড়িয়ে থাকা প্রকাণ্ড গাছগুলো যেন কাঁপতে লাগলো থরথর করে। বড় বড় বৃষ্টির ফোঁটা নেমে এলো প্রকৃতিকে ঝাপসা করে। এক টানা দীর্ঘদিন তীব্র গরমের পর অবশেষে নামলো স্বস্তির বৃষ্টি। এই আবহাওয়ায় জমজমান ভূতের গল্প একেবারে জমে ক্ষীর হয়ে যাবে। তাই এখানে উপস্থিত কারোর কাছে সেরকম কোনো অভিজ্ঞতা আছে নাকি? গাঁজাখড়ি নেহাত বানিয়ে বলা কোনো গল্প কিন্তু গুরু শুনছি না। বাস্তবে ঘটা কোনো ঘটনা যদি থেকে থাকে তাহলে তা বলার জন্য অনুরোধ জানাচ্ছি, সামনে চলে আসুন। একেবারে সরাসরি ভূতের গল্প না হয়ে যদি কোনো ওই অধিভৌতিক অভিজ্ঞতা, অতিলৌকিক কিংবা এমন কোনো ঘটনা যার ব্যাখ্যা সহজে পাওয়া যায় না, তা বললেও চলবে। বেশ উত্তেজনাপূর্ণভাবে একটানা কথাগুলো বলল আনন্দের চায়ের দোকানে বসে থাকা অপেক্ষাকৃত কম বয়সের তরুণ যুবক মোহন। মোহনের কথা শুনে সকলেই কেমন যেন স্তব্ধ হয়ে গেল। কারোর মুখে বুঝি সামান্য কোনো কথা ফুটল না। সকলে একে অপরের প্রতি মুখ চাচাই করতে লাগলো। কারোর অতীত জীবনে এরূপ কোনো ঘটনা ঘটেছে কিনা তা জানতে। এমতাবস্থায় বঙ্কিমবাবু তার ডান হাতে ধরা চায়ের ভাঁড়ে শেষ চুমুক বসিয়ে মুখ থেকে এক তৃপ্তিজনক শব্দ করে শূন্য ভাঁড়খানি অবশেষে ছুঁড়ে ফেলে দিলেন বাইরের দিকে। তারপর তিনি সিগারেটে একটা লম্বা টান দিয়ে অফুরন্ত ধোঁয়া ছেড়ে বললেন, আমার জীবনে একবার এমন একটা ঘটনা ঘটেছিল যা আমি আজ এত বছর পরেও ভুলতে পারি, আর ভবিষ্যতেও কখনো ভুলতেও পারবো না। যতদিন বেঁচে থাকবো ততদিন সেই ভয়ানক অভিশপ্ত ঘটনা স্মৃতি হয়ে থাকবে আমার কাছে। সে ঘটনার কথা স্মরণ করলে আজও আমার বুকের রক্ত
জল হয়ে যায়। সে অভিশপ্ত রাতের কথা চোখের সামনে ভেসে উঠলে হৃদয়ের মধ্যে কেমন যেন একটা ধড়ফড়ানি শুরু হয়, দম বন্ধ হয়ে আসে, নিঃশ্বাস নিতে বড় কষ্ট হয়। সেবার একেবারে সাক্ষাৎ মৃত্যুর দোরগোড়া থেকেই ফিরে এসেছিলাম। সেইবার সাক্ষাৎ এক বিভীষিকার মুখোমুখি হতে হয়েছিল আমায় মোহন। তবে আমি একলা নয়, আমার সাথে ছিল আরো দুজন ঘনিষ্ঠ বন্ধু। জ্যাঠামশাই, আপনার যদি জীবনে এরকম কোনো ঘটনা ঘটে থাকে যেটা শোনাতে চান, আপনি শোনাতে পারেন, কিন্তু কোনো আপত্তি না থাকলে। আপনার অতীতের কথা আমরা একটু শুনতে চাই। না না, এতে আমার আপত্তি নেই। আচ্ছা বেশ, তুমি যখন এত করে বলছো তখন না হয় আমি সেই ঘটনার কথা আজ তোমাদের প্রত্যেককে বলে শোনাবো। এই ঘটনা সচরাচর আমি খুব একটা লোক সমাজে প্রকাশ করি না, কারণ আমি জানি ঘটনাটা এতটাই অবিশ্বাস্য যে বিশ্বাস করা বড়ই কঠিন। তবে তুমি যখন শুনতে ভীষণ আগ্রহী, তখন আমি বলতেই পারি। এবারে ঘটনাটা বিশ্বাস অবিশ্বাসের দায় দায়িত্ব সম্পূর্ণ আমি তোমাদের উপরই ছেড়ে দিলাম। বৃদ্ধ বঙ্কিমবাবু এই কথা বলে সিগারেটের ছোট হয়ে আসা নিভু নিভু ফিল্টারটা ছুঁড়ে ফেলে দিলেন বাইরের বর্ষণ মুখরিত পরিবেশের দিকে। রাস্তার মধ্যে জমা জলের বুকে সেই জ্বলন্ত সিগারেট গিয়ে পড়া মাত্রই নিভে গেল। চায়ের দোকানদার আনন্দ একখানি ছোট্ট কুপি জ্বালিয়ে তা ঝুলিয়ে রেখেছে দোকানের মাঝখানে। কুপির কাচের গায়ে মাত্রাতিরিক্ত ভূষো কালি পড়ার দরুন সেখান থেকে যেন আলো নয়, বরং তার মধ্যে থেকে বুঝি আরও ঠিকরে বহির্ভূত হচ্ছে নিকষ কালো গাঢ় অন্ধকার। ফলে সমগ্র দোকান ঘরের অভ্যন্তরে কেমন যেন রহস্যময় আলো আধারির মায়াজালে ডুবে গিয়েছে। বৃদ্ধ আজ থেকে অনেক বছর আগের সেই ঘটনার কথা একবার স্মরণ করে তা ভালোভাবে মনে মনে ছেঁকে নিল। এবার যথাক্রমে তা গুছিয়ে বলতে আরম্ভ করলেন। আজ আমি তোমাদের যে ঘটনার কথা বলে শোনাতে চলেছি তা প্রায় বছর 30-এর আগের। তখন আমি এক উঁচু পোস্টে সরকারি কর্মচারী ছিলাম, মাথার উপর অনেক দায়িত্ব। কর্মসূত্রে আমাকে বছরের বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় যেতে হতো। রাজ্য সহ দেশের নানান প্রান্তে ঘুরে ঘুরে তথ্য সংগ্রহ করাই ছিল আমার কাজ। তবে আমি একলা নয়, বরং আমার সাথে আরো বেশ কয়েক সহকর্মীও ছিল। আমরা মূলত টিম ওয়ার্ক করতাম। এবার উপর মহল থেকে আমাদের জানানো হলো এক বিশেষ কাজে আমাদের কয়েকজনকে ঝাড়গ্রামে যেতে হবে। এই দায়িত্ব এসে পড়ল আমার এবং আরো দুজন অন্যান্য সহকর্মীর উপর। আমরা 3 জন সেই দিনই রওনা হলাম ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমি ছাড়াও সে দলে ছিল রমাকান্ত এবং জুবিন নামের 2 জন স্বল্প বয়সী সুপুরুষ। তবে রমাকান্ত হিন্দু হলেও জুবিন ছিল একজন খ্রিস্টান যুবক। আমাদের রাজ্যে অনেক ছোটবেলা থেকে থাকার কারণে বাংলা ভাষাকে পুরোপুরি রপ্ত করে নিয়েছিল সে। ব্যক্তিগতভাবে জুবিন এবং রমাকান্তের সাথে আমার এক ঘনিষ্ঠ বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল। বেশ কয়েক বছরের কর্মজীবন আমরা একে অপরের সহকর্মী হলেও একটা অদ্ভুত বন্ধুত্ব বজায় রেখেছিলাম প্রত্যেকেই। ঝাড়গ্রামে যাবার দায়িত্ব আমাদের 3 জনের ওপর এসে পড়ায় আমি আনন্দিতই হলাম। সেখানে কয়েকটা দিন থাকার জন্য নিজেদের সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা রওনা হলাম একদিন সকালে। আমরা কোথায় এসে পড়লাম বলতে কি ভাই রমাকান্ত? জায়গাটা যা ভয়ানক রকমের নির্জন, কাছে পিঠে কোনো মানুষের জনবসতি আছে বলেও তো মনে হচ্ছে না। আচ্ছা, ওটা কি একটা জঙ্গল? ঠিকানা অনুযায়ী ঝাড়গ্রামে সেই নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছালাম। গিয়ে দেখলাম সেই স্থান একেবারে পাণ্ডব বর্জিত এলাকা। সেখানকার ধারে কাছেও কোনো মানুষের জনবসতির সামান্যতম চিহ্ন নেই। এরকম এলাকায় আমরা যে এর পূর্বে কাজ করতে কখনো যাইনি তেমনটা নয়।
তবে এই জায়গাটা অন্যান্য আর 5টা জায়গার তুলনায় সম্পূর্ণ আলাদা লাগলো আমাদের। যে ঠিকানাখানা দেওয়া হয়েছিল সেই সঠিক ঠিকানায় পৌঁছানোর আগেই সন্ধ্যা নেমে এলো, আর সামনে যাওয়া যাবে না বুঝে আমরা সেখানেই কোনো একটা মাথা গোজা ঠাঁই জোগাড় করার প্রয়োজনে এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলাম। ঘুরতে ঘুরতে আমাদের নজর পড়ল একটা ছোট্ট মতন জঙ্গল। আমরা 3 জন নিজেদের মধ্যে আলোচনা করে সেই দিকেই এগিয়ে এলাম। জঙ্গলটা যে খুব গভীর কিংবা বিশাল বড় তেমনটা একেবারেই নয়। সেই জঙ্গলের মধ্যে প্রবেশ করতে না করতেই হঠাৎ করে সন্ধ্যের অন্ধকার নেমে এলো। জঙ্গলের গাছগাছালির পাতার ফাঁক ফোকর দিয়ে সূর্যদেবের যে সামান্য মৃদু লালচে আলোর আভা নেমে আসছিল তা অচিরেই মিলিয়ে গেল। ছোট্ট জঙ্গলটার চারপাশ থেকে নাগপাশের মতো জড়িয়ে ধরল এক ধূসর কালো অন্ধকার। এবার আমরা কি করব? এই জঙ্গলের মধ্যে কি আদৌ কোনো মানুষের ঘর বাড়ি আমাদের নজরে পড়বে? জঙ্গলের মধ্যে কে বাড়ি করে থাকতে যাবে বলো দেখি? না, আজকে রাতটা মনে হচ্ছে এই জঙ্গলের মধ্যে খোলা আকাশের নিচেই কাটাতে হবে। তাছাড়া আর তো অন্য কোনো উপায় দেখছি না। তীব্র হতাশার সাথে কথাটা বলল রমাকান্ত। রমাকান্তের কথা শুনে আমার পাশে দাঁড়িয়ে থাকা জুবিন বলে উঠল, এত সহজে হাল ছাড়লে চলবে না। চলো আমরা সকলে মিলেই জঙ্গলের আশপাশটা একটু ঘোরাঘুরি করে দেখি। নিশ্চয়ই কিছু না কিছু একটা পেয়েই যাব। হয়তো কোনো ভাঙা মন্দির কিংবা কোনো পোড়ো বাড়ি, যা হোক একটা কিছু পেলেই হবে। জুবিন ছেলেটার মধ্যে একটা অদ্ভুত পজিটিভনেস বরাবরই লক্ষ্য করতাম। তার কথাবার্তা আচার আচরণে এমন একটা ভাব ছিল যা যে কাউকে একেবারে তরতাজা করে দেওয়ার জন্য যথেষ্ট। জুবিনের কথা মতোই আমরা জঙ্গলের ভেতরে ঢুকে একটু খোঁজাখুঁজি করতে লাগলাম। যে কোনো একটা আশ্রয় পেলেই আমাদের চলে যাবে। জঙ্গলের একেবারে শেষ প্রান্তে এসে উপস্থিত হতেই আমাদের নজরে পড়ল চমকপ্রদ একটা জিনিস। আমরা যেন রীতিমতো হাঁপ ছেড়ে বাঁচলাম। জঙ্গলের মধ্যে একটা ছোট্ট মাটির কুঁড়ে ঘর দেখতে পেলাম, যা দেখা মাত্রই আমাদের সকলের বুকের মধ্যে থেকে কেমন যেন ভারী পাথরের বোঝা নেমে গেল। মনের মধ্যে একটা আশা জন্মালো। এই কুঁড়ে ঘরের বাসিন্দার কাছে হাতে পায়ে ধরে হলেও আজকের রাতটা এখানে থাকার ব্যবস্থা করতেই হবে। সেরকম হলে তাকে আশ্রয়ের বিনিময়ে উপযুক্ত অর্থও দিতেও আমাদের কোনো আপত্তি ছিল না। সন্ধ্যার অন্ধকার ক্রমশ আরো ঘনিয়ে এলো। সেই ছোট্ট কুঁড়ে ঘরের সামনে গিয়ে থমকে দাঁড়ালাম আমরা 3 জন। মাটির ছোট্ট কুঁড়ে ঘরের মুখোমুখি দাঁড়াতেই আমাদের প্রত্যেকের নাকে কেমন যেন একটা অস্বস্তিকর মিষ্টি পচা গন্ধ কয়েক সেকেন্ডের জন্য প্রবেশ করে আবার মিলিয়ে গেল। রমাকান্ত গলা খাকারি দিয়ে বলে উঠল, আগে বাড়িতে কেউ আছেন? দয়া করে একটিবার বেরিয়ে আসবেন। বড় বিপদে পড়ে আমরা এখানে এসেছি। কেউ কি আছেন বাড়িতে? রমাকান্তের প্রশ্নের উত্তরে কোনো জবাব এলো না। তার হাঁক ডাকে কেউই আর সাড়া দিয়ে বাইরে বেরিয়েও আসছে না দেখে আমি এবং জুবিন আমরাও ডাকাডাকি আরম্ভ করলাম, কিন্তু সব চেষ্টাই বৃথা হল। অগত্যা এক প্রকার বাধ্য হয়ে খানিকটা ইতস্তত বোধ সাথে নিয়ে প্রবেশ করলাম সেই কুঠিরের ভেতর। মাঝারি মাপের একখানি ছোট্ট ঘর, বেশ পরিপাটি করে সাজানো গোছানো। ঘরের মেঝেতে বাঁশ দিয়ে নির্মাণ করা একখানি ছোট্ট মাচা রয়েছে, যার উপর বিছানা পাতা। দেখে বোঝা যাচ্ছিল যে এখানে এ ঘরের বাসিন্দা রাত কাটায়। এছাড়াও ঘরের মধ্যে রয়েছে একটি কুঁজো, কয়েকটি মলিন জামা কাপড় আর কিছু টুকিটাকি জিনিসপত্র। আমি, রমাকান্ত এবং জুবিন নিজেদের সঙ্গে থাকা ব্যাগপত্র দাওয়ায় নামিয়ে রেখে সেখানেই ঠেস দিয়ে বসলাম। একটানা বেশ কয়েক ঘন্টা সফরের কারণে বড়ই ক্লান্ত লাগছিল। এ কি, আপনারা কারা? আমরা নিজেদের মধ্যে কাজের বিষয় নিয়ে কথাবার্তা বলছিলাম। আচমকা হঠাৎই
রিনঝিনে মেয়েলি কণ্ঠে প্রশ্নটা কর্ণগোচর হতেই চকিতে সামনের দিকে তাকিয়ে দেখলাম কখন যেন নিঃশব্দে একটি যুবতী মেয়ে এসে উপস্থিত হয়েছে সেই ঘরের সম্মুখ ভাগে। জঙ্গলে পরিবেশে ততক্ষণে অন্ধকার আরো ঘনীভূত হয়েছে, তবে দীর্ঘক্ষণ অন্ধকারে থাকার কারণে আমাদের প্রত্যেকের চোখ প্রায় সয়েই এসেছিল। দৃষ্টিশক্তি অত্যন্ত প্রখর হওয়ার কারণে আমরা ভালোভাবে পর্যবেক্ষণ করতে সক্ষম হলাম সেই যুবতী নারীকে। তার মাথার ঘন কালো লম্বা চুল উন্মুক্ত পিঠের উপর বিছিয়ে রয়েছে। গায়ের রং কিরকম তা বোঝা যায় না সঠিকভাবে। গোলাকার মুখ, পটল ছেঁড়া টানা টানা চোখ, টিকালো নাক, চওড়া কোমল ঠোঁট। অঙ্গে লজ্জা নিবারণের জন্য রয়েছে কেবলমাত্র একখানি বহু পুরাতন সুতির ডোরা কাটা শাড়ি। মেয়েটির বক্ষ দেশে অন্তর্বাস বলতে আর কিছুই নেই। শাড়ি দিয়ে সে বক্ষ দেশ ঢেকে রেখেছে। মেয়েটির দুই পায়ে আছে দুটি মোটা মোটা ধাতব বলয় জাতীয় অলঙ্কার, তবে সে অলঙ্কারে ঘুঙুর না থাকায় কোনরূপ আওয়াজ হয় না। তার কাঁকে একখানি মাটির কলসি। অন্ধকারের মধ্যে বিলক্ষণ বোঝা যাচ্ছে সেই কলসি সম্পূর্ণ জলপূর্ণ। তবে এত কিছুর মধ্যেও সবচেয়ে আশ্চর্যজনক অদ্ভুত যা তা হল তার দুই চোখের মণি। হ্যাঁ, মেয়েটির দুই চোখের মণি অস্বাভাবিক উজ্জ্বল। বিড়ালের চোখের মণি ঠিক যেরকম ঘোলাটে সবজেটে বর্ণের হয় এবং পুরোপুরিভাবে মাঝখান থেকে চেরা থাকে, হুবহু সেরকম। আমি অন্তত এর পূর্বে এরকম কোনো চোখের মণি কোনো মানুষের ক্ষেত্রে কখনোই দেখিনি। মেয়েটি কোমর থেকে কলসিটা দাওয়ায় নামিয়ে রেখে আমাদের দিকে তাকিয়ে সৌজন্যমূলক মৃদু হেসে পুনরায় নিজে থেকেই বলে উঠল, কি হলো, কোনো উত্তর দিলেন না যে? আচ্ছা, আপনারা কি পথ ভুল করে এখানে এসে উপস্থিত হয়েছেন? আমি গলা খাকার দিয়ে কিছুটা স্বাভাবিক হওয়ার চেষ্টা করেই বললাম, না, ঠিক পথ ভুল করে না। আসলে আমরা তিনজন সরকারি কর্মচারী এখানে একটা কাজের সূত্রে এসেছি। হঠাৎ করে জঙ্গলের মধ্যে প্রবেশ করতে না করতে এই সন্ধ্যার অন্ধকার নেমে এলো। তাই জন্যই ভাবলাম আজকে রাতটা যদি এখানেই থাকা যায় তাহলে কাল সকালবেলা আবার না হয় রওনা হওয়া যাবে। তবে আপনার যদি আপত্তি থাকে তাহলে আমরা এক্ষুনি এখান থেকে চলে যেতে পারি। সত্যি কথা বলতে জঙ্গলের মধ্যে এমন নির্জন নিরিবিলি এলাকায় অবস্থিত এই কুঁড়ে ঘরের মালিক যে একজন মেয়ে মানুষ হতে পারে তা আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। আমরা থাকলে তার অসুবিধা কিংবা অস্বস্তি হতেই পারে, তাই জন্যই এখান থেকে চলে যাওয়ার প্রস্তাবই দিলাম। কিন্তু আমার প্রস্তাবে সে আপত্তি জানিয়েই বলল, না না, আমার কোনো আপত্তি নেই, আপনারা আজকের রাতটা এখানেই থাকতে পারেন। এই রমণীর কথা শুনে আমরা বড়ই নিশ্চিন্ত হলাম। সে যদি আমাদের তার গৃহে থাকতে না দিত তাহলে ওই জঙ্গলের মধ্যে খোলা আকাশের নিচে আমাদের নিশি যাপন করা ছাড়া আর কোনো উপায় থাকতো না। রমাকান্ত বলে উঠল, আচ্ছা, বলছিলাম একটু পানীয় জল পাওয়া যাবে? বড্ড তেষ্টা পেয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনারা বসুন, আমি এক্ষুনি আপনাদের জন্য জল আনছি। এই কথা বলে সেই রমণী কুঁজোখানি সাথে নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করলেন। তারপর আমাদের জন্য এক ঘটি জল এনে তা বাড়িয়ে দিলেন। ঘটির সবটুকু জল ঢকঢক করে পান করলাম আমরা তিনজন মিলে। সেই রমণী মৃদু হাসি ঠোঁটের কোণে ফুটিয়ে তুলে দাঁড়িয়েছিল ঘরের ওই চৌকাঠ গোড়ায়। আপনারা এখানে নিশ্চিন্তে থাকতে পারেন, আপনাদের কোনো অসুবিধে হবে না। আমি আপনাদের রান্নার ব্যবস্থা করছি। না না, আমাদেরকে নিয়ে আপনাকে এত ব্যস্ত হতে হবে না। আমাদের সঙ্গে থাকা ব্যাগে বেশ কিছু শুকনো খাবার রয়েছে, তাই দিয়ে আজকের রাতটা আমরা দিব্যি চালিয়ে নিতে পারবো। ছি ছি, তাই আবার হয় নাকি? আপনারা হলেন আজকে রাতে আমার অতিথি, আর অতিথিদের কিভাবে আপ্যায়ন করতে হয় সেটুকু জ্ঞান আমার রয়েছে। আমি থাকতে আপনারা শুকনো খাবার খেয়ে ঘুমোবেন, তা কিছুতেই হতে দেব না।
আচ্ছা, যদি কিছু না মনে করেন তাহলে আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ অবশ্যই, আমার নাম কমলিকা, তবে সকলে আমায় কমলি বলেই ডাকে। আপনারাও আমাকে কমলি বলেই ডাকবেন। আর আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ রয়েছে। আপনারা হলেন শহরের বাবু, তাছাড়াও বয়সে অনেক বড়, তাই দয়া করে আমাকে আপনি আজ্ঞে করবেন না। আচ্ছা বেশ, ঠিক আছে কমলি, তুমি যেমনটা বলছো ঠিক তেমনটাই হবে। মেয়েটাকে আমার ভারী পছন্দ হলো। তার আচার আচরণ, কথাবার্তার ধরন, আন্তরিকতা সব কিছুই এতটাই স্বচ্ছ এবং উদার যে একটিবারের জন্য মনে হলো না আমরা তার কাছে একেবারে অচেনা অজানা তিনজন পুরুষ। নিঃশব্দে কমলে ঢুকে গেল ঘরের ভেতরে। তারপর সে অত্যন্তই ব্যস্ত হয়ে পড়ল রাতের রান্নার কাজে। মাত্র কিছুক্ষণের মধ্যেই সে অত্যন্ত দক্ষতার সাথে রান্নার কাজ সমাপ্ত করল। কাটা কলা পাতার ওপর গরম গরম খিচুড়ি আর তার সাথে একটা সবজির তরকারি। সেই খাবার খেয়ে আমরা বুঝতে পারলাম তার হাতের রান্নার স্বাদ ঠিক কতখানি। ভরপেট খাবার খেয়ে হাত মুখ ধুয়ে খানিকটা সময় বাইরে এসে দাঁড়ালাম। সচরাচর এমন জঙ্গলের মধ্যে রাত কাটানোর অভিজ্ঞতা আমাদের প্রায় নেই বললেই চলে। জঙ্গলের মাঝে দাঁড়িয়ে অবাক চোখে তাকিয়ে দেখতে লাগলাম। চারিদিকের মাথা উঁচু করে অনিয়ন্ত্রিত হারে বেড়ে ওঠা বিশাল বড় বড় মহিরয়ের দল এই গভীর রাতে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ প্রেত মূর্তির মতন। একটা ঠান্ডা শিরশিরে শীতল বাতাস ক্রমাগত পাককে বারবার মিলিয়ে যাচ্ছে। সেই হিমেল বাতাসের স্পর্শে আমার গায়ের প্রতিটি লোমকূপ একেবারে খাড়া হয়ে উঠল। সেখানে যে বিষয়টা লক্ষ্য করলাম তা হলো গোটা জঙ্গলটা একেবারে সাংঘাতিক রকমের নিস্তব্ধ হয়ে গিয়েছে। কোথাও থেকেও কোনো আওয়াজ বা শব্দ কিছুই শোনা যাচ্ছে না। রাতের জঙ্গল যে এতটা শব্দহীন হতে পারে তা একেবারেই ধারণার বাইরে। যেন সেখানে একটা সামান্য সূঁচ পড়লে সেই আওয়াজও বুঝি ঝনঝন করে বেজে উঠবে। আপনারা শুতে চলে আসুন, আপনাদের জন্য বিছানা তৈরি করে দিয়েছি। কমলির কথায় আমাদের সম্বিত ফিরল। দাওয়া এসে দাঁড়াতেই সে ঘরের দিকে চোখের ইশারায় বুঝিয়ে দিল ঘরের মধ্যে আমাদের শোয়ার ব্যবস্থা করেছে সে। এবার রমাকান্ত বলল, এ কি, আমরা ঘরের ভেতরে শুলে তুমি কোথায় শোবে? আপনারা তিনজনে ঘরের ভেতরে শুয়ে পড়ুন, আমাকে নিয়ে এত ভাববেন না। আমি ঠিক বাইরে এখানে কোথাও একটা রাত কাটিয়ে নেব। না না কমলি, তা কিছুতেই হয় না। এই ঘর তো তোমার, তুমি দয়া করে আমাদের এখানে রাতে আশ্রয় দিয়েছ, এই আমাদের জন্য যথেষ্ট। তাছাড়া আমরা তিনজন পুরুষ মানুষ হয়ে ঘরের ভেতরে নিরাপদ আশ্রয়ে শোবো, আর তুমি একজন যুবতী নারী হয়ে এমন জঙ্গলের মধ্যেই বাইরে অসুরক্ষিত অবস্থায় রাত কাটাবে, তা কিছুতেই মেনে নিতে পারবো না। এ আমাদের জন্য বড়ই অপমান এবং অসম্মানের বিষয়। তুমি বরং ঘরের ভেতরেই শো, আমরা তিনজন বাইরে দাওয়ার মধ্যে শুয়ে পড়ব। এতে আমাদের কোনো অসুবিধাই হবে না। না না, তা কিছুতেই হচ্ছে না। আমার বাইরে শোয়ার অভ্যেস রয়েছে, আপনারা ঘরের ভেতরে যান। কিছুতেই কমলিকাকে রাজি করানো গেল না। অবশেষে আমরা তিনজন হাল ছেড়ে ঘরের ভেতরে ঢুকে এলাম। পরিপাটি করে গোছানো বিছানার উপর উঠে শুতেই খুব অল্প সময়ের মধ্যেই আমাদের দু চোখের পাতা বন্ধ হয়ে এলো। সারাদিনের পরিশ্রম ক্লান্তি সব মিলিয়ে মিশিয়ে আমরা তিনজন গভীর ঘুমে তলিয়ে গেলাম। আচমকা মাঝরাতে আমার ঘুমে ব্যাঘাত ঘটল। বঙ্কিম, বঙ্কিম, আর এই বঙ্কিম, ওঠো না। কি হয়েছে, কি হয়েছে এটা কি? এরকমভাবে আমাকে ঘুম থেকে ওঠালে কেন? বঙ্কিম, আমার কিন্তু খুব একটা ভালো লাগছে না জায়গাটা। আমার মনে হলো আমরা যখন ঘুমোচ্ছিলাম তখন কেউ একজন যেন আমাদের উপর ঝুঁকে পড়ে নজর রাখছিল। তার বরফের মতো ঠান্ডা নিঃশ্বাসও পড়েছে আমার শরীরে। ঘুম ভাঙতেই আমি স্পষ্ট দেখলাম দুটো হলদেটে সবুজ খোলাটে চোখের মণি কোথায় যেন অন্ধকারের মধ্যে মিলিয়ে গেল। জৈনের গুতো খেয়ে ধরপর করে বিছানার মধ্যে উঠে বসতেই দেখলাম তখন অকাতরে পাশে ঘুমিয়ে রয়েছে রমাকান্ত।
জুবিনের চোখ মুখ কেমন যেন অস্থির হয়ে উঠেছে। তার বলা সমস্ত কথা শুনে আমি ঘুম জড়ানো গলাই বললাম, কি হয়েছে ভাই? মাঝরাতে ঘুম থেকে তুলে এই সমস্ত উল্টো পাল্টা বকছো কেন বলো তো? আরে উল্টো পাল্টা নয়, আমি যা বলছি তা সত্যি, সঠিক এবং যথার্থ। এই তুমি কি বলতে চাইছো বলো তো জুবিন? আমাদের ঘরের মধ্যে কেউ একজন এসে উপস্থিত হয়েছিল, আর তার ঠান্ডা নিঃশ্বাসটাও তোমার শরীরে পড়েছে। কিন্তু দেখো, এই ঘরে আমরা ছাড়া তো আর কেউই কোথাও নেই। বঙ্কিম, একটিবার বাইরে বেরিয়ে দেখলে হয় না? আমি জুবিনের কথায় বেশ বিরক্ত হয়েই বললাম, ভাই তুমি দেখছি বড্ড জ্বালাতন শুরু করলে। আচ্ছা বেশ, ঠিক আছে, চলো। তাতে যদি তোমার মনে শান্তি হয় তাহলে একবার বাইরে বেরিয়ে দেখে আসতে তো কোনো আপত্তি নেই, চলো। এই কথা বলে আমি এবং জুবিন বিছানা থেকে নেমে ঘরের ভেজানো দরজা খুলে দাওয়ায় বেরিয়ে এলাম। আকাশের বুকে মুখ তুলে তাকিয়ে থাকা কাস্তের বাঁকা পলার মতো এক ফালি চাঁদ হতে যে সামান্য চাঁদনি আলো গাছগাছালির অন্তরাল হতে ভূপতিত হচ্ছে, তাতে দেখলাম গোটা জায়গাটা পুরোপুরি ফাঁকা। সেখানে কোথাও কোমলিকা নেই। জুবিন উত্তেজনা মিশ্রিত কণ্ঠেই বলল, দেখলে ভাই, আমার সন্দেহ তাহলে একেবারেই মিথ্যে ছিল না। এত রাতে মেয়েটা কোথায় গেল বলো দেখি? তাছাড়া শুরু থেকেই আমার গোটা বিষয়টায় কেমন যেন একটা খটকা লেগেছিল। জঙ্গলের মধ্যে এরকম নির্জন নিরিবিলি স্থানে একটা মেয়ে কী কারণে ঘর করে থাকতে পারে, এই প্রশ্নটা কি তোমাদের মাথায় একবারের জন্যও আসেনি? গোটা বিষয়টা যতটা সহজ স্বাভাবিক বলে মনে হচ্ছে, ততটা স্বাভাবিক কিন্তু একেবারেই নয়। এর পেছনে নিশ্চয়ই কোনো গুরুতর কারণ রয়েছে। সত্যি তো, জুবিনের কথা এবার আমার মনের মধ্যেও কিন্তু এ প্রশ্ন জাগলো। তার এই প্রশ্ন আমি কোনো মতেই উপেক্ষা করতে পারলাম না। বড়ক্ষণেই হঠাৎই আমার চোখ পুরোপুরি আটকে গেল সামনের অন্ধকারে দাঁড়িয়ে থাকা এক প্রকাণ্ড মহিরুহের দিকে। আর সেদিক পানে তাকাতেই আমার বুকের ভেতরটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। আমি স্পষ্ট দেখলাম গাছের এক উঁচু মগ ডাল থেকে কি যেন একটা উল্টো হয়ে ঝুলে রয়েছে। মাঝে মধ্যে তিরতির করে কেঁপে কেঁপে নড়ে উঠছে তার গোটা শরীরটা। ঘড়ির পেন্ডুলামের মতোই সে একবার ডান দিক থেকে বাম দিকে, আবার একবার বাম দিক থেকে ডান দিকে দুলে দুলে উঠছে। তবে যে জিনিসটা দেখে আমার বুকে রক্ত এক লহমায় শীতল হয়ে গেল, সেটা হলো অন্ধকারের মধ্যেও উজ্জ্বল দুটো আলোর বিন্দু। ঘন সবুজ রঙের চকচকে দুটো ক্ষুদ্র আলোর বিন্দু নিষ্পলকভাবে তাকিয়ে রয়েছে আমাদের দিকে, যেন ও দুটো আসলে কারো চোখের মনি। আমি জুবিনের হাত খামচে ধরে ভয়ার্ত কণ্ঠেই বললাম, ভাই ভাই ওটা কি? কম্পমান হাতে অঙ্গুলি নির্দেশ করে সেই ডালের দিকে দেখাতেই আমি এবং জুবিন আমরা উভয়ই বিস্ফোরিত নয়নে দেখলাম এতক্ষণ ধরে ঝুলে থাকা কালো কুচকুচে ছায়া শরীরটা, সেটা আবার যেন খিল খিল করে বিকৃতভাবে চাপা স্বরে বিদ্রুপের হাসি হেসে উঠল। তারপর একেবারে সরীসৃপ প্রাণীর মতন চার হাত পায়ের সাহায্যে বুকে ভর দিয়ে গাছের গুড়ি বেয়ে ক্রমশ নিচে নেমে এসে ঝোপঝাড়ের অভ্যন্তরে কোথায় যেন মিলিয়ে গেল। আমরা উভয়ই হতভম্বের মতো ঠায় হয়ে সেখানেই দাঁড়িয়ে রইলাম। এইমাত্র চোখের সামনে যে ঘটনাটা ঘটলো তার কিছুই আমাদের বোধগম্য হলো না। অবশেষে আমরা ঘরের ভেতর ঢুকে এসে দরজাখানা ভেজে ভেতর থেকে ছিটকিনি তুলতে গিয়ে দেখলাম যে ভেতর থেকে সেই দরজায় ছিটকিনি দেওয়ার কোনো ব্যবস্থাই নেই। আমার বুকের মধ্যে কেমন যেন একটা অশনি আতঙ্ক সূক্ষ্মভাবে টানা পাকাতে আরম্ভ করলো। ঘরের দরজাটা ভালোভাবে ঠেসিয়ে দিয়ে বিছানায় এসে শুয়ে পড়লাম। জুবিনের কপালে শিশির বিন্দুর মতো ফোঁটা ফোঁটা ঘামের জন্ম হচ্ছিল, যা দেখে বুঝতে পারছিলাম সে বড় দুশ্চিন্তার মধ্যে রয়েছে। চোখে চোখে একটু ঘুমের আবেশ সবে মাত্র নেমে এসেছিল, ঠিক এমন সময় ঘরের ভেজানো দরজাটা ভয়ানক বিজাতীয় ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে খুলে গেল। আমরাও শতান উঠে বসলাম।
আমার মনে হলো কেউ যেন একজন সেই দরজার সামনে দাঁড়িয়ে ছিল এবং আমাদের দেখে সে যেন স্যাট করে সরে পড়ল। জবিন বিছানা থেকে নিচে নামতেই আমি বললাম, কি হলো জবিন? এত রাতে তুমি আবার বাইরে বের হবে নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই, একবার বাইরে গিয়ে প্রকৃতির ডাকে সাড়া না দিতে পারলে আর যে একেবারেই চলছে না। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি কি তোমার সাথে যাব? না না, তার কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। এই যাব আর কাজ সেরেই ফিরে আসবো। বেশ ঠিক আছে, সাবধানে যাও তাহলে। জবিন ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর আমি আবার বিছানার মধ্যে শরীরটা মেলে দিলাম। আমার খোলা চোখের দৃষ্টি সম্পূর্ণরূপে নিবন্ধ ছিল হাট করে খোলা দরজার দিকে। এরপরই আমি অন্ধকারের মধ্যে যা দেখলাম তা সত্যিই বড় ভয়ানক এবং চরম আতঙ্কে। আমার মনে হলো যেন শীত দাঁড়াবে কনকনে ঠান্ডা রক্তের স্রোত সরসর করে নেমে গেল নিচের দিকে। আমি স্পষ্ট দেখলাম বাইরের দাওয়ায় কে যেন দুই হাত পায়ের সাহায্যে হামাগুড়ি দিয়ে চলাফেরা করছে। রমাকান্ত তখনও একভাবে ঘুমিয়েই রয়েছে। আমরা জানি সে একবার বিছানায় শুলে পরদিন সকাল না হওয়া পর্যন্ত তাকে ওঠানো প্রায় দুঃসাধ্য ব্যাপার। এতটাই ঘুম কাতুরে ছেলে রমাকান্তের ঘুমে যাতে কোনো ব্যাঘাত না ঘটে সেজন্যই আমি চুপি সারে সন্তর্পণে বিছানা থেকে নেমে এসে ঘরের চৌকাঠের বাইরে পা রাখলাম। আর বাইরের দাওয়ায় পা রাখার সাথে সাথেই আমার মনে হলো মাটির জোয়ারটা ভীষণ ঠান্ডা হয়ে গিয়েছে। আমি যেন মেঝেতে নয় বরং সাক্ষাৎ বরফের চাঁইয়ের উপর পা রেখেছি। আমার নাকে একটা অদ্ভুত বাজে পচা দুর্গন্ধ এসে ঝাঁপটা মারল। সেই গন্ধ এতটাই বাজে যে তলপেট গুলিয়ে বমি উঠে আসে। আমার মনে হলো ঘরের দেওয়াল বেয়ে একটা কালো মুচকুচে ছায়ামূর্তি আমার চোখের আড়ালে উঠে পড়ল। আমি দুয়ার থেকে নেমে এসে বাইরের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে ঘরের ছাউনির দিকে তাকিয়ে চিৎকার করে বললাম, কে আছো পড়ে? একটা রিনরিনে মেয়েলি কণ্ঠের খিলখিলে হাসির আওয়াজ শুনে আমার সারা শরীর জুড়ে রীতিমতো কাঁটা দিয়ে উঠল। দেহের প্রতিটা লোম খুব সজারুর গায়ের কাঁটার মতো খাড়া হয়ে গেল। তবে সে হাসির শব্দটা কেমন যেন বিকৃত, ভারী এবং কর্কশ জাতীয়। আমি দেখলাম ঘরের ছাউনির ওপর পা ঝুলিয়ে বসে রয়েছে একটা অদ্ভুত কালো ছায়ামূর্তি। তার শারীরিক গঠন এবং দেহের পোশাক দেখলেই বোঝা যায় যে সে আসলে এক নারী। তবে সে যেন মোটেও কোনো জীবিত মানুষ নয়, কারণ জীবিত মানুষের চোখের চাহনি মোটেও ওরকম হিংস্র ও অত উজ্জ্বল হতে পারে না। আমার মাথার প্রতিটা শিরা দপদপ করতে আরম্ভ করলো। তারপর সে সাক্ষাৎ পিশাচিনীর মতন অট্ট হাসি হেসে উঠল। দুই চোখের রক্ষী কোটরে যেন মণি বলে কিছু নেই, সেখানে ধক ধক করে জ্বলছে বুঝি ক্ষুদ্র দুই সবজিটে আগুনের ফুলকি। দেহের জায়গায় জায়গায় চামড়া মাংস খসে পড়ছে, ভেতর থেকে বেরিয়ে এসেছে সাদা হাড়ের কাঠামো। মাথার লম্বা ধূসর কালো চুল শূন্যের মধ্যে চারিদিকে ভাসমান। তার লালচে হলুদ ছোপ ধরা তীক্ষ্ণ ধারালো দাঁতগুলো এমন অন্ধকারের মধ্যেও চকচক করছে। পরনে রয়েছে একখানি সুতির ডোরা কাটা শাড়ি, যা হাটপৌড়ভাবে পরা, ঠিক কমলি যেরকম পড়েছিল। আমি ওখানেই মাটির মধ্যে জড় পদার্থের মতো ধপ করে বসে পড়লাম। আমার বুক ঠেলে বেরিয়ে এলো প্রাণপণ তীব্র আর্তনাদ। হাতে তালু ও পায়ের পাতা কলকল করে ঘামতে লাগলো। মনে হলো আমরা যেন নিজেদের অজান্তেই নিজেরাই সাক্ষাৎ কোনো এক পিশাচির আশ্রয়ে এসে উপস্থিত হয়েছে। আজকের এই রাত আমাদের জীবনের অন্তিম রাত হতে চলেছে। কি হলো বঙ্কিম, তুমি এভাবে চিৎকার করলে কেন? আমি তো বাড়ির পিছনের দিকে পুকুর পাড়ে গিয়েছিলাম, সেখান থেকে পড়ি মরি করে ছুটে এলাম তোমার চিৎকার শুনে। তুমি ঠিকই বলেছিলে জবিন, তোমার ধারণাই আসলে সত্য ছিল। এই জায়গাটা মোটেও স্বাভাবিক নয়। আমার মনে হচ্ছে আমরা অজ্ঞাতে নিজেদের বিপদ নিজেরাই ডেকে এনেছি। কেন তুমি হঠাৎ কথা বলছো কেন? আরে ভাই, বলছি কি আর সাদে,
এ ঘরের ছাউনির উপর একটা কালো কুচকুচে ছায়ামূর্তি এতক্ষণ বসেছিল। আমি পরিষ্কার তাকে দেখেছি। সে একজন মেয়ে মানুষ, তবে যেন রক্তে মাংসের তৈরি নয়, সাক্ষাৎ নরকের অন্ধকারময় জগৎ থেকে উঠে আসা কোনো এক পিশাচিনী। সে আমাকে দেখে কলকল করে হাসছিল এবং তাকে দেখতে অনেকটা ওই কমলির মতনই। এসব তুমি কি বলছো বঙ্কিম? আমি তো তোমাকে আগেই বলেছিলাম, তখন তুমি আমার কথা বিশ্বাস করোনি। এই সবে মাত্র আমি বাড়ির পেছন দিক থেকে আসার সময় দেখলাম সেখানে স্তূপাকারে জমা রয়েছে একাধিক প্রাণীর হাড়, কঙ্কাল, যেন তাদের রক্ত মাংস চুষে খেয়ে সমাধি ক্ষেত্রে পরিণত করেছে কেউ। এই জায়গাটা আমাদের জন্য একেবারেই সুবিধার নয়। আমরা নিরাপদ আশ্রয়ে রাত কাটাবার জন্য এতটাই মরিয়া হয়ে উঠেছিলাম যে খুব সাধারণ সূক্ষ্ম বিষয়গুলো আমাদের নজর এড়িয়ে গিয়েছে। আমাদের প্রথমেই বোঝা দরকার ছিল যে এরকম একটা নিরিবিলি জায়গায় জঙ্গলের মধ্যে একজন যুবতী নারীর থাকা আদেও স্বাভাবিক কোনো বিষয় হতে পারে না। আর অমন সহজ সরল কথাবার্তা ও আপ্যায়ন সব কিছুই আমাদের মুগ্ধ করে তুলেছিল। আর সেই মুগ্ধতাই বুঝি আমাদের কাল ডেকে আনলো। এখন তাহলে আমাদের কি করণীয় জুবিন? পালাতে হবে। হ্যাঁ, আর এক মুহূর্ত এখানে থাকলে চলবে না। আমার মন বলছে আমরা যদি এখানে আরো বেশিক্ষণ থাকি তাহলে আমাদের কপালে অশেষ বিপদ ঘনিয়ে আসতে চলেছে। আমি নিজের চোখে এই বাড়ির পেছনে থাকা ওই হাড়ের স্তূপ দেখে এসেছি এই মাত্র। সেখানে বড় প্রাণীর হাড় পর্যন্ত পড়ে রয়েছে। তাদের যে হত্যা করেছে সে হত্যাকারী মোটেও দুর্বল নয়, তার শক্তি অনেক। আমরা যদি এখান থেকে পালিয়ে না যাই তাহলে সেই হাড়ের স্তূপে হয়তো আমাদেরও নরকঙ্কাল পড়ে থাকবে একদিন না একদিন। তুমি বুঝতে পারছো বঙ্কিম, বিষয়টা আসলে ঠিক কতটা গুরুতর? আমাদের প্রাণের ঝুঁকি পর্যন্ত রয়েছে। এই জায়গাটা এক্ষুনি আমাদের পরিত্যাগ করতে হবে। জমিনের কথা শুনে বুঝতে পারলাম সত্যি সে যা বলছে তা একেবারেই যথার্থ। মনে মনে সিদ্ধান্ত নিলাম তখনই আমরা ওই অভিশপ্ত জঙ্গল ছেড়ে দৌড়ে পালিয়ে যাব। আমাদের দরকারি সমস্ত ব্যাগপত্র না হয় পরের দিন সকালবেলা এসে নিয়ে যাওয়া যাবে। সব কিছুর আগে নিজেদের প্রাণ বাঁচানো দরকার। এই ভেবে আমি এবং জুবিন প্রায় দৌড়াতেই যাচ্ছিলাম, ঠিক এমন সময় মাথার মধ্যে খেলে গেল আমাদের আরেক সহকর্মী রমাকান্তের কথা। ছেলেটার কথা মাথায় আসতেই প্রচন্ড রাগ হলো। এত কিছু ঘটে গেল অথচ এখনো পর্যন্ত তার ঘুম ভাঙল না। জুবিনকে বলে রমাকান্তকে ঘুম থেকে ওঠানোর জন্য আমরা ঘরের দিকে বেশ খানিকটা এগিয়ে এসেছি। ঠিক এমন সময় কুঁড়ে ঘরের অভ্যন্তর হতে আমাদের কানে এলো রমাকান্তের প্রাণপণ মারণ চিৎকার। আমার সারা শরীর একেবারে পাথরের ন্যায় ভারী হয়ে উঠল। মনে হলো কেউ যেন এক বালতি কনকনে ঠান্ডা বরফ গলা জল ছুড়ে দিয়েছে আমার দেহ লক্ষ্য করে, আর সে কারণেই মৃগী রুগীর মতো কাঁপুনি হচ্ছে। আমি এবং জুবিন হতভম্বের মতো থমকে দাঁড়িয়ে পড়েছিলাম। সেই পরিস্থিতিতে আমাদের কি করা উচিত আর কি করা উচিত নয় কোনো কিছুই সঠিকভাবে বুঝতে পারছিলাম না। আচমকা আমার হাত ধরে হ্যাঁচকা টান দিল জুবিন। নিঃশব্দে অতীব সন্তর্পণে পা টিপে টিপে সেই মাটির কুঁড়ে ঘরের আধ খোলা দরজার মুখোমুখি গিয়ে দাঁড়াতে আমার অন্তরাত্মা যেন আমায় বলছিল যে ঘরের ভেতর শুয়ে থাকা রমাকান্তের সাথে ভয়ানক কিছু একটা ঘটে গিয়েছে ইতিমধ্যেই, আর সে কারণেই রমাকান্ত ওরকম প্রাণপণে চিৎকার করে থেমে গেছে। বুকের মধ্যে কে যেন একটা ভারী হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করতে আরম্ভ করেছে, দড়াম দড়াম শব্দ করে। আর তাতেই মনে হলো এর তীব্র যন্ত্রণা সহ্য করতে না পেরে হৃৎপিণ্ডটা বুঝি এবার অবশেষে ফেটে যাবে। একটা দীর্ঘক্ষণ সময় অন্ধকারে থাকার কারণে আমাদের উভয়ের চোখ পুরোপুরি হয়ে এসেছিল, আর তাতেই আমরা সচক্ষে প্রত্যক্ষ করলাম সাক্ষাৎ এক বিভীষিকাময় ভয়াবহ দৃশ্য। এক টানা এতক্ষণ সময় গল্প বলার পর এবার একটু থামলেন বৃদ্ধ বঙ্কিমবাবু। আনন্দে চায়ের দোকানে জ্বলতে থাকা ছোট্ট কুপির আলো সমগ্র ঘরের মধ্যে ছড়িয়ে পড়ে। কেমন যেন একটা অদ্ভুত রহস্যময় আবছা আলো আধারির পরিবেশ রচনা করেছে। বঙ্কিমবাবুর মুখপানে তাকিয়ে প্রতিটা মানুষ বসেছিল।
আজকের গল্পের আসরে তারা প্রত্যেকেই যেন শ্রোতা। সকলে বঙ্কিমবাবুর অতীত জীবনে ঘটা বিরল এ অভিজ্ঞতার কথা মন দিয়ে শুনছে। তিনি দোকানদার আনন্দর দিকে তাকিয়ে বললেন, আরে কই রে আনন্দ, ওই আরেকবার করে চার বা সিগারেট দিয়ে দেখিনি। হ্যাঁ কর্তা, এক্ষুনি দিচ্ছি। আনন্দ উনুনের আঁচটাকে বাড়িয়ে সেই গনগনে আঁচের মধ্যে চাপিয়ে দিল চায়ের কেটলি। দুধ চা আবার ফুটতে আরম্ভ করলো টকবক করে। কয়েকটা ছোট এলাচ আলতো হাতের চাপে ফাটিয়ে সেই চায়ের মধ্যে দিয়ে আনন্দ ভালোভাবে নাড়তে লাগলো। কেটলির মধ্যে ফুটতে থাকা উষ্ণ ধুমায়িত চা মাটির ভাঁড়ে সকলের জন্য ঢেলে তা বাড়িয়ে দিল প্রত্যেকের উদ্দেশ্যে। সকল প্রবীণরা চা পানের সাথে তামাক সেবন করতে লাগলেন। বাইরে এক টানা ঝিরঝির করে বৃষ্টি হয়েই চলেছে অনবরত, বিরামহীনভাবে। যে হারে বৃষ্টি হচ্ছে তাতে এখনও বেশ কিছুটা সময় এইভাবে তাদের প্রত্যেককে চায়ের দোকানে আটকে থাকতে হবে। তা সকলেই আন্দাজ করতে পারল। আজ রাতে আর কারেন্ট আসার কোনো সম্ভাবনা নেই, কারণ এরকম পল্লীগ্রামে রাতের দিকে একবার বৃষ্টি বাদলা আরম্ভ হলে সারা রাত আর কারেন্ট আসার বিন্দু মাত্র সম্ভাবনা থাকে না। মোহন ভীষণ অধৈর্য হয়ে উঠছিল গল্পের পরবর্তী অংশ শোনার জন্য। এমন টানটান উত্তেজনাপূর্ণ অবস্থায় এরকম চায়ের বিরতি তার একেবারেই পছন্দ হয়নি। তাই জন্য সে বলে উঠল, তারপর কি হলো জ্যাঠামশাই? আপনি এবং আপনার সহকর্মী জুভিন ওই কুড়ে ঘরের ভেতরে তাকাতে কি দৃশ্য দেখলেন যার কারণে আপনার এরকম অবস্থা হলো? বলুন না, চুপ করে গেলেন কেন? মোহনের এই প্রশ্নে বৃদ্ধ বঙ্কিমবাবুর দুই চোখ পুরোপুরি বিস্ফারিত হয়ে উঠল। তার হাত এক মুহূর্তের জন্য যেন কেঁপে উঠল। অতীতের এই ভয়াবহ স্মৃতির কথা মনে পড়তেই তার এরকম অবস্থা হয়েছে। তিনি নিজেকে তৎক্ষণাৎ সামলে নিলেন। তারপর পুনরায় আরম্ভ করলেন সেই ভয়াবহ অভিশপ্ত রাতের কথা। মুড়ে ঘরের খোলা দরজা দিয়ে ভেতরের দিকে তাকাতেই দেখলাম বিছানার মধ্যে নিথর অবস্থায় শুয়ে আছে রমাকান্ত, আর তার ঠিক শরীরের ওপর উবু হয়ে বসে রয়েছে একটা কালো কুচকুচে নারী মূর্তি। তার পরনের পোশাক আশাকের ধরন বলে দিচ্ছে সে আর কেউ নয়, সে আদতে এই কুঁড়ে ঘরের মালকিন কমলি। তার কাছে নিরাপদ আশ্রয় চেয়ে আমরা আজকে রাত্রিবাসের প্রার্থনা করেছিলাম, অথচ সেই আমাদের চরম সর্বনাশ ঘটালো। কমলির মাথার চুলগুলো এলোমেলো হয়ে নেমে সে তার মুখ ঢেকে ফেলেছে। কচমচ শব্দে কি যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে সে। নিজের লম্বা ধারালো নখযুক্ত ডান হাতে তালু মুঠো করে রমাকান্তের ছিন্ন কণ্ঠনালী থেকে বেশ খানিকটা রক্ত তুলে নিল সে। তুলে নিয়ে তা অমৃত সুধার মতো পান করল সেই সর্বনাশিনী পিশাচিনী। মুখের মধ্যে থেকে চুলের আচ্ছাদন সত্যিই আমরা দেখলাম তার কোটটা মুখ জুড়ে একেবারে যেন রক্তের বন্যা বয়ে গিয়েছে। দুই চোখের মধ্যে জ্বলন্ত মণি দুটো একেবারে যেন ধক ধক করে আগুনের ন্যায় জ্বলছে। মোটা চওড়া কালো ঠোঁটের দুই প্রান্ত থেকে বেরিয়ে এসেছে বড় বড় দুটি রক্তমাখা সদন্ত। আমার বুকের ভেতরটা একেবারে ফাঁকা হয়ে গেল মুহূর্তে। রমাকান্তের এমন মর্মান্তিক মৃত্যু নিজের চোখের এত কাছ থেকে যে দেখতে হবে তা কখনো কল্পনাও করতে পারিনি। ছেলেটা ঘুমের ঘোরেই হয়তো বুঝতেও পারিনি যে কখন তার মৃত্যুদূত তার কাছে এসে উপস্থিত হয়েছে। যখন তার ঘুম ভেঙেছে তখন আর কিছুই করার ছিল না। আমাদের চোখের সামনে কমলি নিজের হাতের লম্বা নখ কেটে দিল রমাকান্তের চোখে, তারপর একটা হ্যাঁচকা টান দিয়ে তুলে আনলো চোখ জোড়া দুটো। মুখের মধ্যে পড়ে তা চিবুতেই ঠোঁটের কষবে গড়িয়ে নামলো বদ রক্তের ধারা। আমার গা গুলিয়ে উঠল, ইচ্ছে করলো হড় হড় করে বমি করে দিই। কোন রকমে নিজেকে সামলানোর চেষ্টা করলাম। ততক্ষণে অন্ধকারে নিমজ্জিত কুঁড়ে ঘরের অভ্যন্তরে রীতিমতো গর্জন করতে আরম্ভ করেছে কমলি। হিংস্র শিকারী যেমন শিকার আহার করার সময় অথবা
সাপ মৃত ব্যাং গলদকরণ করার মুহূর্তে মুখ দিয়ে গর্জন করে, ঠিক সেই রকম। আমি এবং জুবিন আমাদের কারোরই আর বুঝতে বাকি নেই যে কমলি আসলে কে। সে আদতে মানুষের মতো দেখতে এক পিশাচিনী। আমাদের সহকর্মী তথা বন্ধুটি যার জীবিত নেই তাও বিলক্ষণ জানি, কিন্তু তবুও কিছুতেই তা যেন মেনে নিতে পারছিলাম না। নিজের অজান্তেই রমাকান্তের কথা ভেবে তার মুখখানি স্মরণে আসতেই বুক ফেলে উঠল একটা তীব্র যন্ত্রণা মেশানো আর্তনাদ। আমি দু হাত দিয়ে মুখ চাপা দিলাম, কিন্তু ততক্ষণে যা বিপদ ঘটার তা তো ঘটেই গিয়েছে। পিশাচিনীর বিষ নজর পড়েছে আমাদের দিকে। মাথার এলোমেলো চুল সরিয়ে হাতের মধ্যে থেকে সবটুকু রক্ত চেটে নিয়ে আমাদের পানে মুখ ফিরিয়ে তাকিয়েছে সে। আমি যদি চিৎকার না করতাম তাহলে হয়তো তার নজর এড়িয়ে ওখান থেকে জীবিত অবস্থায় বেঁচে ফিরতে পারতাম, কিন্তু তার নজর যখন একবার আমাদের ওপর পড়েছে তখন আর নিস্তার নেই। কল কল করে হেসে উঠল সেই পিশাচিনী, ঠিক যেন নতুন শিকার ধরার আনন্দে। এই জঙ্গল একান্তই যেন তার এলাকা। এই জঙ্গলের মধ্যে যে বা যারা প্রবেশ করে তারা সকলেই তার শিকারে পরিণত হয়, আর মৃত শিকারের রক্ত মাংস ভক্ষণ করার পর মরদেহের কঙ্কাল কুঁড়ে ঘরের পেছন সে যত্ন সহকারে সংরক্ষণ করে রাখে। পিশাচিনী সরীসৃপ প্রাণীর মতন চার হাত পায়ে ভর দিয়ে বিছানা থেকে নামার উদ্যোগ করতেই জমিন উপস্থিত বুদ্ধির মতো মোক্ষম পরিচয় দিল। কুঁড়ে ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ করে সে ভালোভাবে ছিটকিনি তুলে দিল। সত্যি তার সাহসের প্রশংসা করতেই হয়। অমন পরিস্থিতিতেও তার এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসার দাবি রাখে। হাঁ করে দেখছো কি? তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে চলো। আমি এবং জুবেন প্রাণপণে দৌড় লাগালাম। পেছন থেকে হুড়মুড় করে সেই কুঁড়ে ঘরের দরজাটা ভেঙে পড়ল। ইতিমধ্যেই আমরা অবগত হয়েছি পিশাচিনীর শক্তির সম্পর্কে। তার কাছে সামান্য একটা দরজা নিতান্তই ঘরকুটোর মতোই। চার হাত পায়ের সাহায্যে সরীসৃপের মতো দৌড়ে এসে সে আমাদের একেবারে মুখোমুখি পথ আটকে দাঁড়ালো। আমার এবং জুবিনের ভয় মিশ্রিত থমথমে মুখমণ্ডল দেখে তার আনন্দের যে আর অন্ত রইল না। কল কল করে হেসে উঠল সেই মায়াবিনী অপশক্তি। তারপর একটু একটু করে এগিয়ে আসতে লাগলো আমাদের দিকে। আমি বেশ বুঝতে পারছিলাম যে আর কোনো কিছু করে লাভ হবে না, এবার আমাদের মৃত্যু অনিবার্য। কিন্তু জমিনের দিকে নজর যেতেই দেখলাম সে এখনো পর্যন্ত কেমন কঠিন হয়ে দাঁড়িয়ে রয়েছে। তার চোখের দৃষ্টি অত্যন্তই প্রখর। ডান হাতের মুঠোয় কি যেন একটা শক্ত করে চেপে ধরে রেখেছে সে। আমি বুঝতে পারলাম না তার ডান হাতের মুঠোয় আসলে কি রয়েছে। কমলি তথা সেই মায়াবিনী পিশাচি নিয়ে আমাদের একেবারে সন্নিকটে এগিয়ে এলে চোখেতে জুবিন ঝাঁপিয়ে পড়ল তার উপর। সে নিজের ডান হাতের মুঠো খুলে বের করে আনলো একটা চেন যুক্ত ক্রস, যেটা খানিকক্ষণ আগে পর্যন্ত তার গলায় ছিল, কিন্তু কখন যে সে সেটা খুলে হাতে নিয়েছে তা জানি না। ক্রসটি কমলির কপালে ঠেকানো মাত্রই বিভৎস রকমের চিৎকার করে উঠল পিশাচিনীটা। তার গোটা শরীর কেঁপে উঠল, মেকে চুড়ে গেল দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ। রক্ত চুষা চোখের মুখে একটা আবার নুন ফেললে ঠিক যেরকম অবস্থা হয় একেবারে ঠিক সেরকম অবস্থা হলো সর্বনাশিনী পিশাচিনীর। কোনো রকমে নিজেকে ছাড়িয়ে চিৎকার করতে করতে জঙ্গলের মধ্যে দৌড়ে কোথায় যেন মিলিয়ে গেল সে। যীশু খ্রিস্টের উদ্দেশ্যে জুবিন মাথা এবং বুকের মধ্যে ক্রস এঁকে প্রণাম জানিয়ে আমার হাত ধরে টানতে টানতে দৌড়তে আরম্ভ করল। আমি যেন তখনও বিশ্বাস করতে পারছিলাম না। এই কিছুক্ষণ আগে যে ঘটনা ঘটে গিয়েছে তার সবটাই আমার কাছে একেবারে অবিশ্বাস্য বলেই মনে হচ্ছিল। সেই রাতে অভিশপ্ত জঙ্গল থেকে কিভাবে বেঁচে বেরিয়ে এসেছিলাম তা স্বয়ং ঈশ্বরই জানেন। পাশের এলাকার এক গ্রামে আদিবাসী সম্প্রদায়ের সর্দারের মুখ থেকে শুনেছিলাম কমলির রীতি কথা। তাদের মতামত অনুযায়ী কমলি নামের এক মেয়ে সত্যি ওই জঙ্গলের মধ্যে বসবাস করত দীর্ঘদিন ধরে। ছোট থেকেই পিতৃমাতৃহীন অনাথ কমলি বিভিন্ন রকমের
তন্ত্র মন্ত্র নানান গোপনীয় গুহ্যবিদ্যা নিয়ে চর্চা করার জন্যই সে ওই জঙ্গলের মধ্যে সম্পূর্ণ মানুষের সংস্পর্শের বাইরে কুঁড়ে ঘর নির্মাণ করে থাকত। স্থানীয় মানুষদের মতে সে ছিল সাক্ষাৎ বিষ কন্যা। কখনো কোনো মানুষের ক্ষতি ছাড়া সে কখনোই ভালো করেনি। ওই জঙ্গলের মধ্যে যেই প্রবেশ করত সেই নাকি তার রোষের মুখোমুখি হতো। তবে বছর দুয়েক আগে কমলি মারা যায় অবঘাতে। রাতের বেলায় জঙ্গলের পথে চলার সময় বিষধর সাপের দংশনে তার মৃত্যু ঘটে। কিন্তু মৃত্যুর পরেও তার অতৃপ্ত আত্মা মুক্তি পায়নি। সে পিশাচিনীতে পরিণত হয়ে বর্তমানে রয়ে গিয়েছে ওই জঙ্গলের মধ্যে। মানুষ সহ জঙ্গলের বিভিন্ন পশু পাখি তার নাগালে এলে তাদেরও নেমে আসে অকাল মৃত্যু চোখ। সেখানকার আদিবাসী সর্দারের মুখ থেকে সবটুকু শুনে আমাদের গায়ে রক্ত জল হয়ে গিয়েছিল। রমাকান্তের কথা ভেবে আমরা চোখের জল ফেলেছিলাম। সত্যি আমার জল জানত এক যুবকের মৃত্যু মেনে নেওয়া বড়ই বেদনার এবং কঠিন। আমার এবং জুবিনের প্রাণ রক্ষা পেয়েছিল শুধুমাত্র তার উপস্থিত বুদ্ধির কারণে। ওর গলায় থাকা লকেটটা সেই রাতে আমাদের প্রাণ রক্ষা করেছিল। আসলে তা ছিল শুভ শক্তির চিহ্ন, আর শুভ শক্তি যে কোনো অশুভ শক্তির উপর আঘাত করতে সক্ষম। তা আশা করি তোমরা প্রত্যেকেই জানো। কি হ্যাঁ, জানো না? আমরা সেখানে থাকিনি, পরের দিন ফিরে এসেছিলাম। তবে আসার আগে দিনের আলোয় স্থানীয় কিছু সাহসী মানুষও ও পুলিশের সহায়তায় সেই জঙ্গলে ঢুকে কুঁড়ে ঘরের ভিতর থেকে উদ্ধার করেছিলাম আমাদের আরেক সহকর্মী রমাকান্তের আজ খাওয়া ছিন্ন বিচ্ছিন্ন রক্তাক্ত মৃতদেহ। বাইরের জগতের মানুষদের জানানো হলো যে সে মৃত্যুর পেছনে লুকিয়ে আছে কোনো বন্য হিংস্র প্রাণীর আক্রমণ। কিন্তু একমাত্র আমি আর জুবিনী জানতাম আসলে ঠিক কি ঘটনা ঘটেছিল। তবে কিছুই প্রমাণ করতে পারবো না, তাই মুখ বুঝেই মেনে নিয়েছিলাম সবটা। ওরে বাবা, এ তো একেবারে সাংঘাতিক ঘটনা জ্যাঠামশাই। হ্যাঁ মোহন, সাংঘাতিক বলে আর সাংঘাতিক। অবশ্য শেষ পর্যন্ত ঈশ্বরই ওই অপশক্তির বিনাশ ঘটিয়েছিলেন। এই ঘটনার মাঝখানেক পরেই একদিন সংবাদপত্র পড়তে গিয়ে দেখলাম শিরোনামে লেখা রয়েছে ওই জঙ্গলটা নাকি বজ্রপাতের জন্য সৃষ্ট দাবানলে পুরোপুরি পুড়ে ছাই হয়ে গিয়েছে। জঙ্গলের মধ্যে থাকা সেই বহু পুরাতন পুড়ে ঘরটাও পুরোপুরি নাকি ভস্মীভূত হয়ে গিয়েছিল ওই দাবানলের আগুনে। এই খবর পড়ে মনের মধ্যে যে কি ভীষণ শান্তি অনুভব করেছিলাম তা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। বোধহয় এই জন্যই বলে, যার শেষ ভালো তার সব ভালো। এভাবেই ওই মায়াবিনী পিশাচিনীর ধ্বংস ঘটেছিল চিরকালের মতো। এই হলো আমার অতীত জীবনের এক অভিশপ্তময় ইতিহাসের কথা। চলো, এখন বৃষ্টির মাত্রাটা বেশ কিছুটা কমে এসেছে। এই সময় বেরিয়ে পড়াই ভালো, না হলে আবার আটকে পড়তে হবে। আনন্দ, নে চা সিগারেটের দামটা নিয়ে না দেখি। অনেকক্ষণ গল্প গুজব হলো, এবার বরং ওঠাই যাক।